ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নিউজ অ্যাট 2-তে সেই ফ্রেম যে কথা শুরুতেই বলছিলাম, যা রাজনীতিকে আরো আকর্ষণীয় করে তোলে, দেখাবো। ছবিটা উত্তরবঙ্গের, একেবারে উত্তরের কোচবিহারের ছবি। একটু আগে তৈরি হয়েছে এই ফ্রেম, যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, অনন্ত মহারাজ বিজেপির সাংসদ। লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর এই দুজন হঠাৎ সাক্ষাৎ করছেন কেন, তাও অনন্ত মহারাজের বাড়ি বয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন? এই প্রশ্ন তো আসবেই রাজনীতিতে। অনন্ত মহারাজ এরপর মুখ খুলেছেন ক্যামেরার সামনে, তাকে এই প্রশ্নই করা হয়েছিল। শুনুন কি উত্তর দিলেন। কি বললেন উনি? আমার সঙ্গে দেখা করতে আসছে, তার জন্য ধন্যবাদ জানালাম। হ্যাঁ, কিন্তু আমাকে এটা বলে আমি চিলারার মূর্তি বানিয়ে দিয়েছি, আমি নর্থবেঙ্গল ডেভেলপ করেছি, এই কথা বলছো বলে আমি শুধু কুচবিহারটা পেলাম, বাকিটা পেলাম না। আমি কি করে বলবো? আপনি কেন পাইলেন না, কি পালেন, আমি কি করে বলবো? কোনো রাজনৈতিক ইকুয়েশনের কি জন্ম হবে? সময় বলবে, এটা এখন বলছি না, সময় হবে। কোথাও কি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার যে প্রভাব, সেটা কুচবিহারে কাজ হয়নি কারণ এই সমস্ত দাবি দেওয়ার প্রেক্ষিতে? না, দেখুন, আমি মনে করি যে আমাদের লোক তো পুরলি ভোট দিয়েছে। যদি আমাদের লোক ভোট না দিত তাহলে রেজাল্ট কি হতো? জামানত পর্যন্ত জব্দ হয়ে যেত। ভোট তো দিয়েছে। এখন কথা হলো, সব দিক দিয়ে কোথাও কমি আছে, সেটা গভর্নমেন্টকে চর্চা করতে হবে। আচ্ছা, বিজেপির জন্য কতটা অস্বস্তির বলুন তো এই ফ্রেমটা? বিজেপির বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে সুমন কল্যাণ আমার সঙ্গে সরাসরি কোচবিহার থেকে রয়েছে। সুমন কল্যাণ, তার মানে উত্তর পেতে গেলে, উত্তরে জমি বাড়াতে গেলে অনন্ত মহারাজ এবং রাজবংশী ভোট মাস্ট, তাই মমতাকে নিজে যেতে হলো। একেবারে দেখো, মুখ্যমন্ত্রীর এই যে আজকে অনন্ত মহারাজের বাড়িতে আসা, এটা হয়তো তার বাড়িতে আজকে তিনি এসছেন, কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে অনন্ত মহারাজ ওরফে নগেন রায়, যিনি রাজ্যসভার সাংসদ, তিনি যে কমিউনিটি থেকে উঠে এসেছেন, গ্রেটার কোচবিহার অর্থাৎ রাজবংশী, সেই রাজবংশী কমিউনিটির যে একটা অনুষ্ঠান হয় বছরে একবার, বীর চিলারায়ের জন্মজয়ন্তী বর্ষ, সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগেও এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী এসেছিলেন, তার সঙ্গে বেশ কয়েকবার সেই অনুষ্ঠানে তাদের কথাবার্তাও হয়েছিল। আর আজকে সরাসরি তিনি এলেন অনন্ত মহারাজের বাড়িতে। রাজনীতিতে এই যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অর্থাৎ জিসিপিএ, অর্থাৎ রাজবংশী সম্প্রদায়ের মানুষের যে ইম্প্যাক্ট, এটা যে কতটা বড়, সেটা কিন্তু আজকে বোঝা গেল মুখ্যমন্ত্রীর তার এই রাজবাড়িতে আশাকে কেন্দ্র করে। তবে একটা বিষয় বলতেই হয় যে কোচবিহারের মূল যে জনসংখ্যা, তার 32% রয়েছে রাজবংশী কমিউনিটি। ফলে এই বিপুল জনসংখ্যা, যিনি একটা বড় অংশকে কন্ট্রোল করেন, তিনি অনন্ত রায় ওরফে নগেন রায়, তিনি রাজ্যসভার বিজেপির সাংসদ। বিজেপির দিকে গ্রেটাররা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। এবারেও কিন্তু অন্যান্য জায়গায়, আজকে কিছুক্ষণ আগে আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন, উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছে, প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন তাকে উত্তরবঙ্গ দেখতে, তিনি দেখেওছেন এবং উত্তরবঙ্গে ভালো ফল হয়েছে। না, যদি প্রধানমন্ত্রীর কথা শুনে তিনি সত্যি সত্যি সংগঠন দেখেন, ভোট ভালো হয় বিজেপির পক্ষে, সেই ফল আমরা এবার সত্যি কোচবিহার ছাড়া বাকিটা বিজেপি, তাহলে তারপর ভোটের পর কি এমন হলো, কি কম্পালশন অনন্ত মহারাজের হলো, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন? দেখুন, তিনি যেটা আমাদেরকে বলেছেন, গতকাল রাতেও জানিয়েছিলেন যে এরকম কোনো খবর তিনি জানেন না মুখ্যমন্ত্রী আসবেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম। আজকে সকালে তিনি জানালেন, তাকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার বাড়িতে আসবেন দেখা করতে। সেই মতো মুখ্যমন্ত্রী এসেছেন, তার সাথে কথা হয়েছে, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি এমনটাই তিনি জানিয়েছেন। কেমন আছেন, সৌজন্য বিনিময় হয়েছে। মুখ্যমন্ত্রী না, কিন্তু তুমি প্রশ্ন করলে সুমন, তুমি প্রশ্ন করলে কোনো নতুন সমীকরণ হবে কিনা, তা কিন্তু উড়িয়ে দিলেন না, বললেন পরে বলবো, এখনই বলার সময় আসেনি। এ তো ইঙ্গিত বহ। একেবারেই এটাই একেবারেই উনি সেটা স্পষ্টভাবে বললেন যে এখনও এটা বলার এখনও সময় আসেনি, আগামীতে সময় কথা বলবে। ফলে তার বক্তব্য রেস্ট টেনেই যদি বলতে হয়, উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণ, জিসিপি অর্থাৎ গ্রেটার, এদের একটা অংশ কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে রয়েছে বংশীবদনের নেতৃত্বে। আর একটা বড় অংশ ছিল অনন্ত মহারাজের। সেই বাড়িতে আজকে মুখ্যমন্ত্রী আসা, মুখ্যমন্ত্রীর মতো একটা প্রশাসনিক প্রধান
তিনি এসছেন একটা সম্প্রদায়ের প্রধানের বাড়িতে, ফলে এটা তাৎপর্যপূর্ণ কিন্তু অনেক। একদম সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। বিজেপির অবস্থাটা একবার ভাবুন। আমরা শঙ্কর ঘোষকে প্রশ্ন করেছিলাম, জুৎসই উত্তর দেওয়া গেল, শঙ্কর ঘোষ দিলেন, শুনুন। সম্মানীয় অনন্ত মহারাজ তিনি নিশ্চিতভাবে অত্যন্ত বিচক্ষণ এবং সংবেদনশীল মানুষ। এই রাজ্যকে যিনি ডুবিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি কি ধারণা পেশ করেন সেটা তার বক্তব্যের মধ্যে দিয়েই মানুষ জানতে পারবে। তার মানে সত্যি সত্যি রাজ্য রাজনীতিতে আবার নতুন একটা সমীকরণ। তার মানে কি রাজবংশী ভোট বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে? অনন্ত মহারাজ যে ইঙ্গিত দিলেন, নতুন সমীকরণের কথা এখনই বলবো না, হতেও পারে। বিজেপি এবং তৃণমূলের ইকুয়েশন কোন দিকে যাচ্ছে সেদিকে নজর রাখবো, কিন্তু তৃণমূলের অন্দরে কিসের ইকুয়েশন? ফিরহাদ হাকিমের মতো বর্ষিয়ান প্রবীণ তৃণমূল নেতা বলছেন দলে মির্জাফর আছে। আবার দলে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত এই পার্থ ভৌমিক তিনি বলছেন কাঠিবাজি বরদাস্ত করবো না, কাঠিগুলো ঘরে রাখুন। কি হচ্ছে এগুলো? আমি এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌরভ গুহ। আমি সৌরভের কাছে যাব। সৌরভ, মির্জাফর কারা, কাঠিবাজি কারা করছে এই বিপুল জয় সত্ত্বেও? আসলে আমি তোমার আলোচনাটা শুনছিলাম এবং তুমি যে অনন্ত মহারাজের কথা বলছিলে, অনন্ত মহারাজ যে তার যে একটা গোসা হয়েছে এটা তো ভোটের আগেই বোঝা যাচ্ছিল, আর ভোটের ফলেও তা বোঝা যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের পর যেটা দেখা যাচ্ছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তার যে সাপোর্ট বেস, সেখানে কি কোথাও মলিকিউলে পরিবর্তন হচ্ছে? সেখানে কি কিছু পরিবর্তন দেখা দিচ্ছে? একদিকে মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন উত্তরে, যে বেসকে সঙ্গে রেখে বিজেপি সাফল্য পেয়েছিল সেখানে, আবার অন্যদিকে এত বড় একটা জয়ের পর বিজেপি 18 থেকে 12-তে নেমে এসছে, শাসক দলের উল্লসিত হওয়ার কথা, তার বদলে বাগদায় গিয়ে পার্থ ভৌমিক বলছেন কাঠিবাজি করবেন না, কাঠিগুলো ঘরে রাখুন, না হলে আরও অ্যাকশান নেব। এবং খয়রাছলে গিয়ে শতাব্দী রায় বলছেন যে দল বিরোধী কাজ যারা করেছেন তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। ফিরহাদ হাকিম বলছেন মির্জাফর রয়েছেন দলে। দেবাংশু কিছু বলেননি, কিন্তু ঘনিষ্ঠ মহলে তার পরাজয়ের পেছনে মেদিনীপুরের বহু তৃণমূল কর্মী আসলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন, এই নিয়ে তার ঘনিষ্ঠরা কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। হচ্ছেটা কি? একটা জিনিস স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের ভেতরেও কি তাহলে শুভেন্দু অনুগামীদের একটা ছায়া দীর্ঘ হচ্ছে, আবার অন্যদিকে বিজেপির মধ্যেও একটা ঘর ভাঙনের একটা শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ এর জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে তৃণমূলের ভেতরে কিছু লোককে নিয়ে যে নেতৃত্ব অসন্তুষ্ট, সেই কথাটা নিশ্চিতভাবে সামনে বেরিয়ে আসছে। সৌরভ, সঙ্গে থাকো। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, পার্থ ভৌমিক, মিতালি বাগরা, শুনি। তারা দুলঙ্গাই পা দিয়ে চলছে, আমি দেখতে পাচ্ছি তাদেরকে। ভাবলো তাই তো, মিতালি বাগ গেল একটু ব্যালেন্স করে চলি না, দুম করে ওই লাইনটা খুলে রেখেছি, চলে যাও। দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছে তাদেরকে বলবো মিতালি বাগের কাছে কোনো জায়গা নেই, দলের কাছে কোনো জায়গা নেই। যদি ভেবে থাকেন মিতালি বাগ খুব বোকা, তাহলে আমি বলবো আপনারা কিন্তু খুব ভুল পথে হাঁটছেন। আপনি যদি ভাবেন আমি একটু কাঠিবাজি করে হারিয়ে দেবো, আমি বলছি না তা পারবেন না। আমরা দুজনে বসে থাকবো না। আর কাঠি কি করে উল্টো কাঠি করতে হয় এটা ভগবানের আশীর্বাদে এতদিনে শিখে গেছি। অতএব যে ভাবছেন ছোট ছোট কাঠি বার করবেন, আমি এখনই বলছি আমাদের যখন দিদি দায়িত্ব দিয়েছে ওসব ঘরে ঢুকিয়ে রাখবেন। যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলেন, বাংলার মানুষের পাশে দাঁড়ান না, তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কিছু মির্জাফর নিশ্চয়ই আছে, তাদেরও প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। এই মুহূর্তে তৃণমূল নেতা রিজু দত্ত আমার সঙ্গে রয়েছেন। রিজু, দলে মির্জাফর রয়েছেন, কাদের কথা বললেন ফিরহাদ হাকিম? দেখো পিউদি, যেটা আমাদের অত্যন্ত সিনিয়র নেতা ফিরহাদ হাকিম সাহেব, আমাদের কলকাতার মেয়র যেটা বলেছেন, খুব ভুল কথা বলেননি। কিছু লোক এখনো আমাদের মধ্যে আছেন যারা পাঁচিলের ওপরে বসে আছেন, ভোটের সময় তারা এক পকেটে সবুজ আবির, এক পকেটে গেরুয়া আবির বা লাল আবির নিয়ে পাঁচিলে উঠে পড়েন। তাদের আস্তে আস্তে চিহ্নিত করা হচ্ছে। এটা অবশ্যই দলের অন্তর্বর্তী প্রক্রিয়া, সেটা আমরা চিহ্নিত করছি, আর তাদের বিরুদ্ধে দল ঠিক সময় ব্যবস্থা নেবে। অবশ্যই তাদের তো এবার জেঁটিয়ে বিদায় করার সময় হয়ে গেছে।
রিজু, আপনারা এত ভালো ফল করলেন, গেরুয়া ঝড় বয়ে গেল 2024-এও, সবুজ ঝড়, যেখানে 42-এর মধ্যে 29 আপনাদের পকেটে, সেখানে এরকম কাঠিবাজি, এরকম দু পকেটে দু রঙের আবির নিয়েও আপনারা এত ভালো ফল করলেন। এটা কি আগে থেকে আইডেন্টিফাইড ছিল না ভোটের পর মনে হচ্ছে? না না, আমাদের কাছে এক খবর ছিল, ভোটের সময় আইডেন্টিফাই হয়েছে। আর আপনার লোকের মনে হতে পারে সবুজ ঝড় বয়ে গেছে 29টা আসন পেয়ে, অ্যাকচুয়ালি আমাদের তো 34টা আসন পাওয়ার কথা। বিজেপির কিছু ভোটার আছে, অবশ্যই বিজেপির তো কোনো সংগঠন নেই, বিজেপির তো কিছুই নেই মানে মেঠো রাজনীতিতে, তো সেখানে আমাদের 34টা পাওয়ার কথা। লোকে দেখুন, মিডিয়ার কাছে এটা বড় ব্যাপার, তৃণমূল 29টা আসন পেয়েছে। তৃণমূল যারা আমরা করি, যারা আমরা গ্রাসরুটে গিয়ে মানুষের কাছে প্রচার করেছি, মানুষের চোখে চোখ রেখে কথা বলেছি, তাদের রায় মতে আমাদের 34টা আসন পাওয়ার কথা। এই যে না, এবার উল্টোটাও আছে যে আপনারা এত ভালো ফল করার পরেও দু নৌকায় পা দিয়ে চলছেন দলের কর্মীরা। না, দু নৌকায় পা দিয়ে চলছিল, তাদের মধ্যে অনেকেই টাইট হয়ে গেছে, বাকি যারা আছে তাদের বিরুদ্ধে দলের ঠিক সময় ব্যবস্থা নিয়ে নেবে। এর মধ্যে কি উঁচু তলার নেতারাও আছে? আমি দেখুন, উঁচু নিচু আমি ওই মন্তব্য, এটা দলের মানে ভেতরের কথা, সেটা আমি তো লাউড মিডিয়াতে বলতে পারি না। আপনাকে শুধু পিউডি আপনার চ্যানেলের মাধ্যমে এইটুকু বলবো যে বা যারা মনে করছেন যে তৃণমূলে থেকে দু নৌকা পা দিয়ে চলবেন, তৃণমূলে আপনাদের থাকার দরকার নেই। আপনারা সকলে চিহ্নিত, দল ব্যবস্থা নেবে, সময় থাকতে শুধরে যান বা দল ছেড়ে অন্য দলে যোগ দিন, পরিষ্কার। রিজু সঙ্গে থাকুন। আচ্ছা, তৃণমূলে যদি এই অবস্থা হয় তাহলে বিজেপি কি খুব খুশি? বিশ্বাস করুন, বিজেপির কেন্দ্রীয় দল, যার মধ্যে রবিশঙ্কর প্রসাদের মতো নেতা রয়েছেন, তারা এসে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের মুখে পড়লেন, তাও ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থীর নামও ববি, অভিজিৎ দাস, তার অনুগামীরা বিক্ষোভ দেখালেন। সেই ছবি দেখছেন আপনারা। অভিজিৎ সর্দার, ওই গদ্দার জেলা সভাপতিকে আমরা ইমিডিয়েটলি পদত্যাগ চাই। এখানে আমাদের যিনি প্রার্থী আছেন, এই প্রার্থীর এখানে না হলে 60 থেকে 70 জন আক্রান্ত ব্যক্তি এখানে, আমরা ভোট থেকে এখানে ওয়েট করছি যে কেন্দ্রীয় নেতৃত্ব আসার জন্য। তো জেলা সভাপতি এমন ভাবে ওনাদেরকে মগজধলাই করেছেন যে যার জন্য এখানে ঢুকতেই দিল না। জেলা সভাপতি ভুল বুঝি, আজকে কেউ নেই, একটা লোকই ছিল না ওখানে। আমাদের সঙ্গে সন্ত্রাস করেছে, আমাকে 25 জনে মিলে মারধর করে ফেলে দিয়েছে। জেলা সভাপতি না অভিজিৎ দাস। আপনাদের সঙ্গে কথা বলতে দেয়নি? না, একদম কথা বলতে দেয়নি। চলুন, এই মুহূর্তে ডায়মন্ড হারবারেই আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছে। সৌরভ, মানে এ তো কেন্দ্রীয় নেতারা এসে রীতিমতো লজ্জায় পড়লেন, এখানে যদি এরকম গোষ্ঠীদ্বন্দ্ব ফেস করতে হয় তাদের। অস্বস্তি তো অবশ্যই। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র, হটস্পট। সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল ভোট হিংসাতে কারা দীর্ণ হয়ে রয়েছেন, কোন কোন বিজেপি কর্মীরা ভোট হিংসার শিকার হয়েছেন, তাদের মনোবল বাড়ানোর জন্য তাদের সঙ্গে দেখা করতে এলেন। এবং সেখানে দাঁড়িয়ে যিনি মন্টু বর, যিনি চোখের জলে তার দুর্দশার কথা জানালেন, সেই ছবি দেখে যখন বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী রবিশঙ্কর প্রসাদরা তারা মনোবল বাড়িয়ে সেখান থেকে বেরোচ্ছেন, তখনই অভিজিৎ দাস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন বিজেপির প্রতীকে। সেই অভিজিৎ দাসের অনুগামীরা অভিজিৎ সর্দারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে, যাদেরকে নিয়ে যাওয়া হলো দলীয় কার্যালয়ে তারা আসল ভিকটিম নন, আসল ভিকটিমরা এখানে রাস্তায় রয়েছেন, যারা প্রার্থীর অনুগামী। আর এই যে ছবি, এই ছবিটা নিয়ে একেবারে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই সেই ঘটনা ঘটলো। তারা গাড়ির সামনে রীতিমতো বসে পড়তে গিয়েছিলেন যে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে তারা যেতে দেবেন না তাদের সঙ্গে কথা না বলে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। আমরা অভিজিৎ সর্দারের কাছে সরাসরি গেছিলাম, তিনি যা প্রতিক্রিয়া দিলেন, তিনি বললেন যে আসলরা যারা ছিল তারা দলীয় কার্যালয়ে ছিল এবং যারা করছেন এটা পুরো এর পিছনে তিনি অভিজিৎ দাসকেই কোথাও গিয়ে কাঠগড়ায় তুললেন। ফলে দলীয় দ্বন্দ্ব এবং দলীয় অন্তর্কলহের জেরে বিজেপির যে ফল, প্রতিনিয়ত দিলীপ ঘোষের কথায় বলতে গেলে কাঠিবাজি, যে কাঠিবাজির তত্ত্ব দিয়ে তুমি শুরু করেছিলে সেটা এখানেও দেখা গেল। হ্যাঁ, মানে কাঠিবাজি এদিকে, কাঠিবাজি ওদিকেও, ব্যাপারটা তো তাই দাঁড়ালো। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। তবে সত্যি যদি বিজেপির এই মুহূর্তে ভোট পরবর্তী ইস্যুটাই হচ্ছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেটা কোথাও এরকম অন্তর্কলহের জেরে আবার দুর্বল হয়ে যাবে না তো? সে যাই হোক, তৃণমূল কি এতে খুশি হচ্ছে? রিজু আমার সঙ্গে রয়েছে। রিজু, অন্তর্কলহ এটার যদি মানে প্রতিপক্ষ যদি দুর্বল হয় তাতে সবসময় উল্টো দিকের লাভ, কিন্তু তৃণমূলের অন্দরেই এত জেরবার, নিজেরা প্রকাশ্যে বলছেন মির্জাফর আছে, বিজেপির এই অবস্থায় তো তৃণমূল কোনো লাভবান হতে পারবে না। দেখুন, আমরা প্রথমে বলছি আমরা জেরবার কিছুই নয়,
আমরা যা আসন পেয়েছিলাম তার থেকে বেশি আসন, 19-এ যা পেয়েছিলাম তার থেকে আসন বেড়েছে 24-এ, আর 21-এ যা পেয়েছি তার থেকে অনেক বাড়বে 26-এ। আমরা জেরবার না, আমরা শুধু চিহ্নিত করতে চাই মির্জাপুরদের। আর বিজেপির অবস্থা, পিউদি আপনি যে প্রতিবেদনটা দেখালেন, ডায়মন্ড হারবারে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিপ্লব দেবের নেতৃত্বে গেছে কথা বলতে, যাদের উপর অত্যাচার হয়েছে। অত্যাচার তো কিছুই হয়নি, পুরোটা একটা সার্কাস, আর বিপ্লব দেব তার নেতৃত্ব দিচ্ছে। পিউদি, আপনার মনে আছে যখন তৃণমূল ত্রিপুরায় ভোট করাতে গেছিল, এই বিপ্লব দেব কি সন্ত্রাস করেছিল? মানে ওসামা বিন লাদেনকে দিয়ে আপনাদের অভিযোগ তাই ছিল। বানিয়ে পাঠায় না, ওসামা বিন লাদেন এখন যদি শান্তিদূত হয়ে যায় বিশ্বে, যা অবস্থা দাঁড়াবে। আর সেখানে বিপ্লব দেবকে আমরা এই প্রশ্ন করেছিলাম যে আপনাদের সরকারের বিরুদ্ধেও তো একই অভিযোগ যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন। উনি বলেছেন এটা সর্বৈব মিথ্যে, ঠিক যেমন আপনারা বলছেন কোনো সন্ত্রাস হয়নি, পুরোটা সার্কাস। আচ্ছা, ঠিক আপনারাই দেখিয়েছিলেন সেই সময় কি হচ্ছিল ত্রিপুরায়। কিন্তু যেটা ডায়মন্ড হারবারে আপনি দেখালেন পিউদি, যে বিজেপির ডায়মন্ড হারবারের নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বলছে যে আপনারা যাদের বাড়ি গিয়ে দেখা করছেন, যাদেরকে বলছেন প্রকৃত অত্যাচারিত, তারা সাজানো। মানে বুঝতে পারছেন নাটকটা কোন পর্যায়ে? এটা তো তৃণমূল বলছে না, সেই সন্দেশখালির প্রত্যাবর্তন, পুরোটাই সাজানো। কে বলছে? বিজেপি বলছে। কার বিরুদ্ধে বলছে? বিজেপির বিরুদ্ধে বলছে। তখন কয়াল বলেছিল, এখন কি প্রশ্ন হচ্ছে এই অবস্থা দেখে তৃণমূল যে হাসবে সেই সুযোগও নেই। তৃণমূলকেও কাঠি নিয়ে চিন্তা করতে হচ্ছে, প্রকাশ্যে নেতাদের বলতে হচ্ছে কাঠিগুলো ঘরে গুছিয়ে রাখুন, বাইরে এনে ব্যবহার করবেন না। না, আমরা একদমই হাসছি না। দেখুন, আমরা টু বি অনেস্ট, আমরা লিস্ট ইন্টারেস্টেড সিপিএম, বিজেপি আর কংগ্রেস কি করছে তাকে নিয়ে। আমাদের দল বেড়ে চলেছে, এগিয়ে চলেছে, মানুষকে পরিষেবা দিচ্ছে, উন্নয়ন করছে। আমরা আমাদের দল নিয়ে চিন্তিত। বিজেপির মধ্যে কে শুভেন্দু, কে দিলীপ, কে সুকান্ত, তাদের কি লবি কি করছে, লিস্ট ইন্টারেস্টেড, লিস্ট বদার। আর সিপিএম কংগ্রেসের তো জামানাতি বাজি। না, এখন তো তৃণমূলকে নিজেদের কাঠি নিয়ে ভাবতে হচ্ছে, তো লিস্ট বদার্ড হতেই হবে এই সময়। রিজু, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত। রিজুকে ধন্যবাদ জানিয়ে রেলের খবর আপনাদের দেব। যে ভয়ঙ্কর দুর্ঘটনা গতকালও ঘটলো, তারপর আজ ওই মৃত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, দায়ের করেছে রেল। মৃত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং সব থেকে বড় সত্য যেটা সামনে এসেছে, চালকের ভুলের তত্ত্ব গতকাল সকাল থেকে, যখন থেকে দুর্ঘটনার খবর সামনে আসে তখন থেকে সামনে আসছিল, কিন্তু আসলে দায়ী ওই স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম ফেল করে যাওয়া। কাগুজে সিগন্যালে কাজ হচ্ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রসেনজিৎ উত্তরবঙ্গ থেকে। আরো আপডেট আমি প্রসেনজিতের থেকে নেব। প্রসেনজিৎ, সত্যিটা তাহলে সামনে এলো যে সিস্টেমেই গলদ? একদম, দেখো সত্যিটা সামনে এলো। TV9 বাংলার যে থিওরির কথা বলছিল যে কেন দুর্ঘটনা, সেই কারণটাকেই কিন্তু সিলমোহর দিচ্ছে ভারতীয় রেল। আমি একবার যে দর্শকরা এই মুহূর্তে টিভি পর্দায় আছেন তাদের দেখাই। এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে পেপার সিগন্যাল নিয়ে পরপর দুটো গাড়ি চলাচল করছিল। কাঞ্চন যে চলছিল ট্রেনটি, তা কিন্তু নিয়ম মেনেই চলছিল এবং পেপার সিগন্যালে চলাচলের ক্ষেত্রে ঘন্টায় যেমন তার গতি দিনের ক্ষেত্রে 15 কিলোমিটার হওয়ার কথা, তেমনি প্রত্যেকটা সিগন্যালে অন্তত 1 মিনিট করে দাঁড়ানোর কথা। যে কারণে কাঞ্চন কিন্তু এই এলাকাটায় দাঁড়িয়েছিল, কারণ সামনে সিগন্যাল আছে। কিন্তু পিছন থেকে যে মালগাড়ি আসছিল, সে যখন পেপার সিগন্যাল পায় রাঙাপানি থেকে, হয়তো বা যেটা রেল মনে করছে, তিনি মনে করে নেন লাইনে কোথাও ব্লকেজ নেই এবং প্রত্যেকটা সিগন্যালে যে 1 মিনিট করে দাঁড়ানোর কথা, তিনি তা দাঁড়াননি। প্রথম নিয়ম ভঙ্গ করেন তিনি, এবং দ্বিতীয় নিয়ম ভঙ্গ করেন তিনি যে পেপার সিগন্যালের ক্ষেত্রে ঘন্টায় যেখানে 15 কিলোমিটার গাড়ির গতি পাওয়ার কথা, তিনি উল্টো গাড়ির গতিবেগ বাড়িয়ে দেন। এবং রেলের যে ইন্টারনাল ডেটা, যে মালগাড়ি ইঞ্জিন, তা থেকে যে ডাটা রিট্রিভ করা গিয়েছে গতকাল যখন দুর্ঘটনা মোমেন্টে মালগাড়ি। প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। হাতে সময় আর নেই। শুধুই কি চালকের দোষ, শুধুই কি ম্যানুয়াল এরর, নাকি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? এই প্রশ্নের সঙ্গে শেষ করবো আজকে নিউজ একটু সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।